আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রয়ের লেখা ভৌতিক চক্রান্ত। আপনারা যদি হরর সাসপেন্সে ভরা ভূতের গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বুড়োর আড্ডা চ্যানেলটিকে। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি উদীয়মান চরিত্রকার এবং ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকা এবং মূর্তি গড়া তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া পরিবারের আর কোনো লোক নেই, কাজেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করতো না। নিচের তলায় ছিল কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায়, কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রপাতের মতো নোটিশ এসে হাজির, এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্তই অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি এবং 3 গুণ ও 4 গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালার পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, কারণ নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজেই মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করলে, মামলা হলো এবং মামলায় হেরেও গেল প্রমোদ। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতেই থাকতেন নরহরি দাস। মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের ওপরে এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গোদাওয়ালার মতো। মোটা সোটা মানুষ, বেটে সেটে, আর শরীরের রং কালো, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল। সাজগোজেও মনে হয় যেন সামান্য সেজেছে। সে পরম বৈষ্ণব, তাই মাথায় চৈতন্য টিকা, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরব চেহারা ছিল লম্বা চওড়া দশাশয়, হাস্য ছিল অট্টহাসির মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়ায় ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান খাদ্য এবং পানীয়। কিন্তু চেহারা ও চরিত্রের আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল একটাই, সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময়ে তাদের দেখলে লোকে বলা বলি করত, ও এখন সম্ভবপর, যখন বাঘে গরুতে এক ঘাটে কি জল খায়। কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল। অচম্বিতে মিনানজাইটিস রোগে নরহরি হলেন গতাশ এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গে। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরি মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা ক্ষেত্র মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। ক্ষেত্র মালিক এখন জো পেয়ে দাবি করে বসলো এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অসম্পূর্ণ থাকতো না। এমনকি হবু ভাড়াটিয়া আনাগোনাও শুরু করে দিল। কিন্তু সাহসা সংগঠিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাতে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ ও খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন ভট্টাচার্য দেখল এক বিশ্বদৃশ্য দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি।
বদন চেঁচিয়ে বললে, কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টর্চ টিপ করে চাবি টিপে আলো জেলে যা দেখলো তা সম্ভবপর নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেল। নিজের চোখের ভ্রম ভেবে বদন ভট্টাচার্য আরো ভালো করে দেখবার চেষ্টা করলো। উফ, মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে, পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ায় ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদনাম এটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি কখনো গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন, কোনো দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই। পাড়ার আরও কেউ কেউ তার অকথ্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাতে পথ চলাচল ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়া খেতুয়া মল্লিককে একেবারেই বয়কট করলো। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বসবাস করার মতো লোক আর পাওয়া যাবে না বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময়ে তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করলো। খেতে বাবু, এই নরহরিদের বাড়িখান আমি ভাড়া নিতে চাই, দেবেন নাকি? নিজের কানকে বিশ্বাস না করতে পেরে খেতু মল্লিক বললে, তাই নাকি? হ্যাঁ খেতে বাবু, আমি হচ্ছি তান্ত্রিক সিদ্ধ মানুষ। বৈষ্ণবের আত্মা আমাকে দেখলেই ভয়ে পিঠ টান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলছে ভট্টাচার্য, তোমার সঙ্গে আমি একই মত। কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই। বেশ তো, ঠিক আছে, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসলেন ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শক্তির নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না। এবং যখন প্রথম 2 রাত্রের মধ্যে নরহরির চৈতন্য চুটিক পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ায় পাড়ায় বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরেই এলো অমাবস্যার রাত্রি। দোতলায় একটি ঘরের পুজোর উপকরণ নিয়ে আসনসীন হলো ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দ পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরের ভেতরে জ্বলছে হ্যারিকেনের লণ্ঠনের টিমটিম আলো। ভৈরব এক মনে 2 চোখ বুজিয়ে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বরে শোনা গেল, ভৈরব, এক চাও দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলে দেখে ঘরের দরজার কাছেই পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ না। ভৈরব সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে। তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছুই নয়, বিকট এক আর্তনাদ, আর ভৈরবের ভূমিতলের পতন ও মূর্ছা গেল।
খেতু মল্লিক হতাশভাবে স্থির করলো ওই ভুতুড়ে বাড়িখান ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রয় এসে নরহরির বাড়িখান ভাড়া নিতে চাইল, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয়। প্রমোদ বলল, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুম, আর 1 হপ্তার মধ্যে আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। খেতু মল্লিক বললেন, বেশ বাবু, আমি বেশি ভাড়া চাই না, তুমি মাসে 25 টাকা করে দিলেই হবে। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা বাবু, ঠিক আছে। পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি এবং প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছিল। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বলে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন কেন থাকতে পারবে না? কেন, তা তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখান সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ তখন বললেন, আমি হচ্ছি ভাস্কর, নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার।